জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। পরাজিত শক্তি তাদের পরাজয় মেনে নিতে না পেরে রাষ্ট্রে বারবার বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদেরকে শুধরে নিতে হবে, না হয় আইনের আওতায় আনতে হবে, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যাদের কারণে আজ দেশ ফ্যাসিস্ট থেকে মুক্ত হয়েছে, তাদের জন্য প্রতিদান হিসেবে জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠন করতে হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার সঙ্গে জুলাই শহীদ পরিবারের সাক্ষাতে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তাদের আত্মত্যাগকে মূল্যায়ন করতে হবে ঐক্যবদ্ধভাবে। প্রাতিষ্ঠানিকভাবে শহীদ পরিবারগুলো রাষ্ট্রের অংশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। আপনার ভাই আজকে সবাই একসঙ্গে বসতে, আপনার ছেলে, আপনার সন্তান, আপনার ভাই আজকে সবাই একসঙ্গে বসতে, আপনার ছেলে, আপনার সন্তান, আপনার ভাই এত বড় কাজ যেটা যারা করলো, যাদের হাত দিয়ে এটা ঘটলো, তাদেরকে এত সহজে বিদায় দেওয়া যাবে না। তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য যত রাস্তা আছে সব রাস্তা দিয়ে আমরা অগ্রসর হতে হবে। সম্প্রতি যেসব ঘটনা ঘটলো তোমাদের চোখের সামনে হলো, এটা একবার না, আরো সামনে আরো বহু রকমের ঘটনা ঘটবে। কারণ ওরা তো ছাড়তেছে না তাদের, যে তাদেরকে তাড়িয়ে দিয়েছো, তারা বলতেছে আমরা সহজে মেনে নেব না। তারা সহজে মেনে নেবেন, আমরা তাদের সহজ মানাতে হবে। আমাদেরকে এই জায়গা থেকে সরে গেলে হবে না। তোমরা একবার জয় করে পুরো বাংলাদেশ নতুন বাংলাদেশ করে ফেলেছো। এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবে বিএনপি। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থানের কথা তুলে ধরবেন। এর আগে শুক্রবার দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ধানমন্ডি ৩২ সহ সারা দেশে অগ্নিসংযোগ, ভাঙচুর, সংস্কার কমিশনের প্রতিবেদন এবং সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়। এসব বিষয়ে দলের অবস্থান তুলে ধরতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। এদিকে নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদীদের নানা ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে সারা দেশে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী ১২ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে ৮ দিনে ৬৪ জেলায় এই কর্মসূচি পালন করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে কোথায় কবে সমাবেশ এবং কেন্দ্রীয় নেতারা কে কোথায় বক্তব্য দেবেন তা জানানো হয়েছে। শনিবার থেকে সারা দেশে চলা যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে এখনো পর্যন্ত ১,৪০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গাজীপুরেই গ্রেফতার হয়েছে ১৮২ জন, যার মধ্যে ৭৯ জনই আওয়ামী লীগের নেতাকর্মী। রোববার রাত ১২টায় জেলার শ্রীপুর উপজেলা থেকে সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেফতার করে পুলিশ। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল গ্রেফতার হয়েছেন। রোববার ভোরে গ্রেফতার হন শেরপুর জেলা ওলামা লীগের সভাপতি নুরুল ইসলাম সহ ছাত্রলীগের ২ নেতা। পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন গাজীকে গ্রেফতার করা হয়েছে। রাঙামাটিতে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলী সহ ৩ জন আটক হয়েছেন। চট্টগ্রামের বাঁশখালীতে গ্রেফতার হয়েছেন ২ জন। এছাড়াও নোয়াখালীর হাতিয়ায় এই অভিযানে ইউপি চেয়ারম্যান সহ ৫ জনকে আটক করা হয়। গতকালকে আমাদের এখানে সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলাম উনি এখানে আত্মগোপন করেছিলেন। আমরা গোপন তথ্যের ভিত্তিতে ওনাকে আমরা গ্রেফতার করেছি। ওনার বিরুদ্ধে সিরাজগঞ্জে একাধিক মামলা রয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। গাজীপুরের চয়ন এমপি সহ গ্রেফতারের বিষয়ে একটু জানতে চাই।
জি রেদওয়ানা, আপনি জানেন যে গত 2 দিন ধরে যে ডেভিল হান্ট অভিযান শুরু হয়েছে, সেই অভিযানে কিন্তু গাজীপুরে 182 জন এ পর্যন্ত আটক হয়েছে। তবে সাবেক এসপি সহ 4 জন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তারা কোর্ট আদালতে তাদেরকে প্রেরণ করেছে। এক্ষেত্রে গাজীপুরে যে আসামিগুলো গ্রেপ্তার করা হয়েছে সেগুলো কিন্তু কোর্টে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের পর কিন্তু সেগুলো জেলখানায় প্রেরণ করা হবে। তবে আমি একটু বলে রাখি, আপনার গত শনিবারে যে রাতে যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাড়িতে যে ঘটনা ঘটেছে, তারপর পরই কিন্তু বৈষম্য ছাত্রদের উপর হামলা করেছে, যার ফলে কিন্তু দিনব্যাপী এই গাজীপুরে কিন্তু বিক্ষোভ আন্দোলন করা হয়েছে এবং পুলিশের আশ্বাসেই বিক্ষোভকারীরা সরে গেছেন। বর্তমানে কিন্তু এই যে সাবেক এমপি যে রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক, তার গ্রামের দিরাশ্রম এলাকায় কিন্তু জনশূন্য হয়ে গেছে, একরকম পুরুষ শূন্য হয়ে গেছে, শুধু মহিলারাই বাড়ি রয়েছে। এক্ষেত্রে পুলিশের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছে অপরাধী যত দূরেই পালাক না কেন তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে বলে জানিয়েছেন। জি রেদওয়ানা, এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ খবর। বিপ্লব, ধন্যবাদ আপনাকে। জুলাই বিপ্লবে গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ সরকারের সাবেক উপদেষ্টা, মন্ত্রী, এমপি এবং পুলিশ কর্মকর্তা সহ 7 জনকে বিভিন্ন মেয়াদের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে রয়েছেন আনিসুল হক, সালমান এফ রহমান, শমশের মবিন চৌধুরী এবং জুনায়েদ আহমেদ পলক। একই সাথে রাজধানীর বিভিন্ন থানার হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে 12 আসামিকে। এছাড়াও শেখ হাসিনার ছেলে জয়কে অপহরণ এবং হত্যা ষড়যন্ত্রের মামলায় খালাস পেয়েছেন সম্পাদক মাহমুদুর রহমান। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এসব আদেশ দেন। জুলাই বিপ্লবে শহীদদের মাধ্যমে যে বাংলাদেশে ফ্যাসিবাদের পতন হয়েছে, এই ফ্যাসিবাদের পতন না হলে আমি আজকে এই মামলা থেকে খালাস পেতাম না। যে বর্তমান যে মামলাগুলো হচ্ছে, ঢালাওভাবে মামলাগুলোতে তাদেরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে এবং রুটিন মাফিক তাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে। পিলখানা হত্যা মামলার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় সাবেক বিডিআর সদস্যদের সাক্ষ্য গ্রহণ চলছে। সকালে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে সাক্ষ্য গ্রহণ শেষে এই মামলার জামিন শুনানি হবে। জামিন না পাওয়া 3 শতাধিক বিডিআর সদস্যদের পরিবারের স্বজনরা কেন্দ্রীয় কারাগারের সামনে সকাল থেকে অবস্থান করছেন। সকাল 9:30টার পরে কড়া পাহারায় আদালতে আনা হয় বিডিআর সদস্যদের। এ সময় স্বজনরা হাত নেড়ে শুভেচ্ছা জানান তাদের। এর আগে 23 জানুয়ারি দীর্ঘ 16 বছর পর বিস্ফোরক আইনে জামিন পান 168 বিডিআর সদস্য। আরব আমিরাতে গ্রেফতার বন্ধ, দুবাইয়ের নো এন্ট্রি তুলে নেওয়া সহ 5 দফা দাবিতে আন্দোলন করছে ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। সকাল 10:30টায় সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য দেশ থেকে ফেরত আসা প্রবাসীরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের দাবিতে যমুনা অভিমুখে যাওয়ার পথে ইন্টারকন্টিনেন্টালের সামনের রাস্তায় পুলিশের বাধার মুখে পড়েন। পরে বেলা 12টার পর 5 জনের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যান। ক্ষতিগ্রস্ত প্রবাসীরা জানান, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একাত্মতা জানিয়ে আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশে আন্দোলনের কারণে গ্রেফতার হন তারা। পরে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। এর আগে ডিসেম্বর মাসে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল তাদের সঙ্গে সাক্ষাতের আশ্বাস দিয়েও রাখতে পারেননি বলেও অভিযোগ তাদের। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ক্ষতিগ্রস্তরা। 3-4 জন বসে কোনো আন্দোলন করা যায় না। তারপরও ওই দেশের সরকারের আইনকে আমরা শ্রদ্ধা রেখে আমরা বাংলাদেশের ছাত্র আন্দোলনে আমরা জড়ে পড়ে। আওয়ামী লীগের অন্যতম অনেক লোক ছিল, তারা আমাদেরকে আখ্যায়িত করে আমাদের নামগুলা কনসাল জেনারেলের কাছে যখন লিখিত দেয়, তখন ওই দেশের ন্যাশনাল সিআইডি দায়িত্ব নিয়ে আমাদেরকে ওইখানে অ্যারেস্ট করে। শাহবাগে অবস্থান করছেন প্রাথমিক শিক্ষকরা। দর্শক, এই মুহূর্তে শাহবাগ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া,
সাদিয়া, শিক্ষকরা নিয়োগ বাতিলের বিষয়ে কি বলছেন, আর তাদের আন্দোলনের পরবর্তী কোন কর্মসূচি ঘোষণা করেছেন কিনা তারা? সকাল থেকেই শিক্ষকরা আন্দোলন করছে। আমরা দেখতে পেয়েছি যে সহকারী শিক্ষকরা যাদের নিয়োগ বাতিল হয়েছে তারা আসলে তাদের দাবি নিয়ে তারা আন্দোলন করছিল। এর মাঝখানে কিন্তু শিক্ষকরা জানিয়েছিল যে দাবি না মানা পর্যন্ত আসলে তারা আন্দোলন চালিয়ে যাবে। তার মাঝখানেই আসলে পুলিশের বাধার মুখে পড়ে, পুলিশের জলকামান, এবং এই অবস্থান থেকে তাদেরকে সরানোর জন্য পুলিশ আসলে তাদের সাথে এক ধরনের সংঘর্ষে বেঁধে যায় পুলিশের সাথে শিক্ষকদের। এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আপনি রেদওয়ানা যদি একটু দেখাইতে চাই, অনেক শিক্ষকই অসুস্থ হয়ে পড়েছে। আমরা একজনের কাছে একটু শুনবো যে আমাকে ভিজাইছে এত পরিমাণ, আমি অসুস্থ হয়ে পড়ছি। আমার দুইটা বাচ্চা আজ আমার যদি কিছু হয় আমার বাচ্চাদের কি হবে? আমার বাচ্চাদের কে দেখবে? আমি তো নিজে সুপারিশপ্রাপ্ত হয়নি, সরকার আমাকে সুপারিশপ্রাপ্ত করতে কেন আমাদের বঞ্চিত করলো? আমাদের অপরাধ কি? সে যখন আমাদের সুপারিশপ্রাপ্ত করছে সে আমাদের নিয়োগ দেবে। আমরা নিয়োগ না ভেবে আজ আমি যদি এখানে মরেও যায়, এই সরকারকে আমার দায় মরার দায় নিতে হবে। আমার বাচ্চাদেরকে দেবে। আমার স্বামী কোম্পানির চাকরি করে, করোনার সময় তার চাকরি চলে গেছে। আমাকে তার প্রাইমারি চাকরির জন্য আমি আবেদন করি, প্রাইমারি সাবজেক্ট বলে আমাকে চাকরি দিছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে অবস্থান নিয়ে আসলে যানজটের সৃষ্টি হয় এবং যেসব শাহবাগমুখী যেসব বাস এবং শাহবাগ থেকে সায়েন্স ল্যাবমুখী বাসগুলো আটকে যায়, সেই কারণে কিন্তু পুলিশরা আসলে শিক্ষকদেরকে এখান থেকে হটানোর চেষ্টা করে। কিন্তু শিক্ষকরা তারা বলছিলেন তাদের দাবি না মানা পর্যন্ত তারা এখানে থেকে সরবেন না। সেই প্রেক্ষিতেই কিন্তু শিক্ষকদের সাথে সংঘর্ষের শুরু হয় পুলিশের সাথে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, এর আগে গত বৃহস্পতিবার সহকারী শিক্ষকদের নিয়োগ প্রায় 6,500 শিক্ষককে নিয়োগ বাতিলের ঘোষণা দেয় হাইকোর্ট। তারপরেই কিন্তু শিক্ষকরা হাইকোর্টেও এক দফা আসলে বঞ্চিতরা আন্দোলন করেছে। তারপরে কিন্তু তারা আজকে সকালে আসলে শাহবাগে আন্দোলন শুরু করে এবং দীর্ঘক্ষণই আসলে তারা অপেক্ষা করছিলেন এবং তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছিলেন। এরই এক পর্যায়ে কিন্তু পুলিশের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয় এবং আমরা তাদের উপর জলকামান ছুটতে দেখতে পেয়েছি। এবং শিক্ষকরা আসলে অনেক শিক্ষকই অসুস্থ হয়ে পড়েছেন, তাদের উপর লাঠিচার্জ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা একটু দুই একজন শিক্ষকের তাদের আমাদের দীর্ঘদিন বঞ্চিত করে রেখেছে। 1 থেকে 12তর নিবন্ধনধারীদের দীর্ঘদিন ধরে বঞ্চিত রেখেছে। 60,000 জাল সনদ বিক্রি করে আমাদেরকে বঞ্চিত করেছে এবং 48,000 কোটি টাকা জাল সনদ নিয়োগ বাণিজ্য করেছে। সাবেক এনটিআরসির চেয়ারম্যান সচিব। আপনাদের উপরে আজকে পুলিশ হামলা চালালো কেন? ফ্যাসিবাদের দোসর সাবেক প্রধানমন্ত্রী তার নিজস্ব লোকজন দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা, টেকনিক্যালে সব জায়গায় সার্টিফিকেট দিয়ে নিয়োগ দিয়েছে। 1 থেকে 12তম আমরা দীর্ঘ 15 বছর ধরে নিয়োগ বঞ্চিত। এই নিয়োগে দাবিতে আমরা শাহবাগে আন্দোলন নেমেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া আদায় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে অবস্থান করব। এবং বিগত ফ্যাসিবাদের সরকাররা আমাদেরকে অবশ্যই আমাদের পুলিশের ডিএমপির পারমিশন আছে। আমাদের নেত্রী পর্যায়ে আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশ আসলে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও কিন্তু শিক্ষকরা এখান থেকে সরতে নারাজ, এমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং তারা কিন্তু বলছে আমরণ তাদের যত তাদের উপরে হামলা চালানো হোক না কেন, তাদের উপরে যত জুলুম করা হোক না কেন, তারা এখান থেকে সরে দাঁড়াবেন না। দালালদের মুখোশ আমরা আজ 1 থেকে 12তম নিবন্ধনধারীরা আমরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম।
রেদওয়ানা দেখতে পাচ্ছেন এখানে পুলিশের বাধার মুখে পড়লে এক পাশের যান চলাচল কিন্তু কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ, কিন্তু আসলে বিক্ষিপ্তভাবে আসলে শিক্ষকরা যেখানে সেখানে বসে পড়ায় আসলে সেটি সম্ভব হচ্ছে না। তো এমনটি আসলে অবস্থা এখন শাহবাগের। তো শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রেদওয়ানা। সাদিয়া, বেশ একটি অস্বাভাবিক সিচুয়েশনে মুহূর্তে তৈরি হয়েছে। আপনি সাবধানে থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন সংবাদ। ধন্যবাদ আপনাকে। গেল সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহাল এবং বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে স্বৈরাচারী সরকারের দোসরদের অপসারণে অবস্থান কর্মসূচি পালন করে বিভিন্ন মেয়াদে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। গেল রাতে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। চাকরিচ্যুত পুলিশ সদস্যরা জানিয়েছেন, বিগত সরকারের আমলে স্বল্প অপরাধের দায়ে বিভিন্ন মেয়াদে তাদেরকে চাকরিচ্যুত করা হয়। আর এ সময় অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বিশেষ বিবেচনায় চাকরিতে পুনর্বহালের দাবি জানান তারা। ফ্যাসিস্ট সরকারের আমলে দখল হয়ে যাওয়া পুরনো গাবতলী মাঠ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। সোমবার সকাল থেকে আশেপাশের এলাকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তাদের অভিযোগ, বিগত সরকারের সময়ে রাজনৈতিক মদদে মাঠের বিভিন্ন স্থান ইজারা দেয়া সহ অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়। এ সময় দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মাঠটি পুনরায় দখলমুক্ত করার দাবি জানান যুবদলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব জগলুল পাশা পাপেল। আমি প্রশাসনের কাছে, ছাত্র সমাজের কাছে, আমার এই এলাকার জনগণের কাছে প্রশ্ন রেখে গেলাম আমার মিডিয়ার ভাই বোনের কাছে, আপনারা প্রচার করেন আজকে পর্যন্ত 24-এর স্বাধীনতার পরেও এদেশে আওয়ামী ফ্যাসিস্টরা কিভাবে দখল করে রাখে আমার সন্তানের মাঠ, আমার এলাকার মানুষের হাঁটার জায়গা, আমাদের বিনোদনের জায়গা। সকলের সহযোগিতা চাই। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে হাইকোর্টে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 20 আসামির ডেথ রেফারেন্স এবং আপিল শুনানি শুরু হয়েছে। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েতুর হোসেনের দ্বৈত বেঞ্চে এই শুনানি শুরু হয়। এর আগে এই মামলায় 2021 সালের 8 ডিসেম্বর রায় দেন ঢাকার বিচারিক আদালত। রায়ে 20 জনকে মৃত্যুদণ্ড এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবরার থাকতেন শেরি বাংলা হলের 1011 নম্বর কক্ষে। সেখান থেকে ডেকে নিয়ে 2019 সালের 6 অক্টোবর তাকে রাতে পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। রাত 3টার দিকে হলের সিঁড়ির করিডোর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফেসবুকে ভারত বিরোধী স্ট্যাটাস দেওয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটে। এই মুহূর্তে হাইকোর্ট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অধরা ইয়াসমিন। অধরা, শুনানি কতক্ষণ নাগাদ চলবে? সবকিছু মিলিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। ফাহাদ হত্যা মামলার আসামিদের আপিল শুনানি ও ডেট রেফারেন্স এখন পর্যন্ত চলছে এবং যতটুকু আমরা জানতে পেরেছি এই শুনানি আরও বেশ কয়েকদিন চলবে। একটু বলে রাখতে চাই যে নভেম্বরে কিন্তু আসলে এই আবরার হত্যা আসামিদের যে ডেট রেফারেন্স আপিল শুনানি কিংবা এই মামলাটা পুরোপুরি শেষ করতে নভেম্বর মাস থেকেই কিন্তু উদ্যোগ নেওয়া হয় গত বছরের নভেম্বরে। কিন্তু যেহেতু বেঞ্চ পরবর্তীতে পুনর্গঠন করা হয় তাই আজকেই বলা যেতে পারে যে আজকে থেকেই শুরু হলো এই শুনানি। একটু বলে রাখতে চাই যে আজকে যে শুনানি শুরু হয়েছে আদালতের রাষ্ট্রপক্ষে পেপার বুক থেকে পাঠ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল KBM রুমি এবং তার সঙ্গে সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সুমাইয়া আজিজ ও সামিউল হক ফয়সাল ছিলেন। আজ আপিল শুনানি শুরু করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আর যেমনটি আমি বলছিলাম যে 2022 সালের 6 জানুয়ারি আবরার ফাহাদ হত্যা মামলার 20 জনের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেট রেফারেন্স ও মামলার নথি হাইকোর্টে আসে। ঢাকার
দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল 1 থেকে 6627 পৃষ্ঠার ডেট রেফারেন্স ও মামলার যাবতীয় নথি কিন্তু হাইকোর্টের ডেট রেফারেন্সের শাখায় পাঠানো হয়। এরপরেই আসামিরা দণ্ড থেকে খালাস চেয়ে ফৌজদারি আপিল ও জেল আপিল করেন। ফৌজদারি কার্যবিধি অনুসারে বিচারিক আদালতের মৃত্যুদণ্ড দেওয়া হলে তা অনুমোদনের জন্য মামলার যাবতীয় কার্যক্রম আসলে চলতে থাকে। এবং একটু বলে রাখতে চাই, দণ্ডীয় আসামিরা উচ্চ আদালতে ফৌজদারির আপিল এবং জেল আপিল করতে পারেন। তো একটু বলি রিদওয়ানা, জানেন যে সেই সময় কিন্তু আসলে আবরার ফাহাদের যে সহপাঠীরা ছিলেন তারা কিন্তু জানিয়েছিলেন যে সে সেদিনই কুষ্টিয়া থেকে আসলে এসেছিলেন তার রুমে 1011 নম্বর কক্ষে, এবং তাকে ভারত বিষয়ক একটি ফেসবুকের পোস্টের জেরেই কিন্তু আসলে তাকে তার ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে 2 কক্ষে নিয়ে আসলে নির্যাতন চালান এবং দোতলার একটি সিঁড়িতে আসলে তাকে পাওয়া যায় এবং বুয়েটের যে ডক্টর আছেন তিনি এসে তাকে মৃত ঘটনা করেন। এছাড়া একটু বলে রাখতে চাই যে আসলে এই যে চার্জশিট গঠন হয় সেখানে কিন্তু আসলে স্পষ্টভাবে বলা হয়েছে যে আবরার ফাহাদ হত্যাকাণ্ড কিন্তু শুধুমাত্র এই ভারতীয় পোস্ট দেওয়ার কাণ্ডেই ঘটেনি। আসলে সেটা ঘটেছিল যে সমীহ করে বড়দেরকে সালাম দেওয়া হয়নি কেন, মানে এই আবরার ফাহাদ হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল যাতে অন্যদের জন্য, জুনিয়রদের জন্য একটা দৃষ্টান্ত। অদর আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। ওমরাহ যাত্রীদের বিমান ভাড়ার সিন্ডিকেট ভাঙতে নতুন নিয়ম চালু করেছে বিমান কর্তৃপক্ষ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দুপুরে সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে কোনো এজেন্সি বা ব্যক্তি অগ্রিমভাবে টিকিট সংরক্ষণ করতে পারবেন না। টিকিট কাটার জন্য সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নম্বর বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভিসা নিশ্চিত না হলে টিকিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে বলেও জানান ধর্ম উপদেষ্টা। ওমরার টিকিটের সিন্ডিকেট নিয়ে বড় বড় রিপোর্ট এসেছে। এজেন্সিরা গ্রুপ বলে একজনে 20-30টা করে সিট বিমানের বুক করে রাখে, তারপরে এগুলো দ্বিগুণ তিগুণ চতুর্গুণ বৃদ্ধি করে বিক্রি করে। এখন একটা সিদ্ধান্ত হয়ে গেছে, এখন যদি বুকিং করতে হয় তাহলে যাত্রীর নাম দিতে হবে, পাসপোর্ট নাম্বার দিতে হবে, পাসপোর্টের কপি ওখানে সংযুক্ত করতে হবে। 72 আওয়ার্সের ভিতরে এই টিকিট যদি ইস্যু করা না হয় স্বয়ংক্রিয়ভাবে এয়ারলাইন্স সে টিকিট বাতিল করে দেবেন। অতএব সিন্ডিকেট, আমরা পবিত্র রমজান মাসে টিকিটের দাম বাড়িয়ে যে সিন্ডিকেট কাজ করছে, এই সিন্ডিকেট ভেঙে গেল। খেলার খবর, চ্যাম্পিয়ন হওয়ার থেকে নিজেদের সেরাটা দেওয়ার দিকেই মনোযোগী বাংলাদেশ দল। সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন কোচ ফিল সিমন্স। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতিটাও বেশ ভালো বলেও জানান তিনি। আমাদের প্রস্তুতি ভালো, তবে আরও ভালো করতে প্লেয়াররা লম্বা সময় অনুশীলন করছে। আমরা চ্যাম্পিয়ন হওয়া থেকে নিজেদের সেরাটা দেওয়ার দিকেই মনোযোগ দিচ্ছি। To get time in the middle and